আর্জেন্টিনা, এই নামটা শুনলেই আপনার চোখের সামনে কি ভেসে ওঠে? নীল সাদা জার্সি, ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড, কিংবা লিওনেল মেসির জাদুকরি বা পায়ের ড্রিবলিং? বুয়েনস আইরেসের রাস্তায় ট্যাঙ্গো নাচের ছন্দ, নাকি ম্যারাডোনাকে ঈশ্বর বানিয়ে ফেলা এক পাগল পাড়া ফুটবল উন্মাদনা? কিন্তু আপনি কি জানেন, এই চিরসুন্দর ফুটবলের দেশের মাটির নিচে চাপা পড়ে আছে এমন এক অন্ধকার এবং রক্তপিচ্ছিল ইতিহাস, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে? আজ আমরা আর্জেন্টিনার সেই দিকটি নিয়ে কথা বলবো, যা সাধারণ ফুটবল প্রেমীদের আড়ালেই থেকে গেছে। কেন আর্জেন্টিনাকে অনেকে দক্ষিণ আমেরিকার ইসরায়েল বলে ডাকেন? কিভাবে একটি আস্ত মহাদেশের বুক থেকে আদিবাসী এবং কৃষ্ণাঙ্গ মানুষকে পরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছিল? কেন আজকের আর্জেন্টিনায় কৃষ্ণাঙ্গ মানুষের সংখ্যা প্রায় শূন্যের কোঠায়? আজকের এই পর্বে আমরা উন্মোচন করব আর্জেন্টিনার পতন, তার ভৌগোলিক ইতিহাস এবং ইতিহাসের সেই ট্র্যাজিক অধ্যায়, যার নাম কনকোয়েস্ট অফ দি ডেজার্ট বা মরুভূমি জয়। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ ফুটবল নয়, আজ কথা হবে রক্ত, রাজনীতি এবং এক নির্মম সত্য নিয়ে। ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ আর্জেন্টিনা। এর ভৌগোলিক অবস্থানটাই এমন যে একে প্রকৃতির এক অদ্ভুত ক্যানভাস বলা চলে। উত্তর দিকে রয়েছে ক্রান্তীয় অঞ্চলের তীব্র গরম, আর দক্ষিণে অ্যান্টার্কটিকার হিমশীতল হাওয়া। এক পাশে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া আন্দিজ পর্বতমালা, আর অন্য পাশে আছড়ে পড়ছে আটলান্টিক মহাসাগরের অশান্ত ঢেউ। কিন্তু এই দেশের নাম আর্জেন্টিনা কেন হলো? এর পেছনে রয়েছে ইউরোপীয় অভিযাত্রীদের সীমাহীন লোভের গল্প। 1516 সালের দিকে যখন স্প্যানিশ অভিযাত্রীরা প্রথম এই অঞ্চলে পা রাখে, তারা আদিবাসীদের কাছে রূপার তৈরি কিছু গহনা দেখতে পায়। ইউরোপীয়দের মনে ধারণা জন্মায় এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে রূপার বিশাল ভাণ্ডার। ল্যাটিন শব্দ আর্জেন্টা, যার অর্থ রূপা, আর সেখান থেকেই স্প্যানিশরা এই অঞ্চলের নদীর নাম দেয় রিও দে লা প্লাটা বা রূপালী নদী। আর সেই নদীর অববাহিকায় গড়ে ওঠা দেশের নাম হয়ে যায় আর্জেন্টিনা বা রূপার দেশ। যদিও পরবর্তীতে তারা কোনো রূপার খনি খুঁজে পায়নি, কিন্তু নামটা ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে যায়। আর্জেন্টিনার ভূপ্রকৃতিকে মূলত 4টি প্রধান অঞ্চলে ভাগ করা যায়। একটি হলো পাম্পাস, দেশের কেন্দ্রস্থলে অবস্থিত এক বিস্তীর্ণ উর্বর তৃণভূমি। এটাই আর্জেন্টিনার অর্থনৈতিক হৃৎপিণ্ড। এখানে উৎপাদিত হয় বিশ্ববিখ্যাত গম, আর এখানেই চড়ে বেড়ায় লাখ লাখ গবাদি পশু, যা আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম সেরা গরুর মাংস রপ্তানিকারক দেশে রূপান্তরিত করেছে। এরপর আসে আন্দিজ পর্বতমালা, পশ্চিম সীমান্ত জুড়ে দাঁড়িয়ে থাকা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, যা আর্জেন্টিনাকে চিলি থেকে আলাদা করেছে। তারপর আসে গ্র্যান্ড চাকো, উত্তরের শুষ্ক ও আধা মরু অঞ্চল, এবং সবশেষে আসে পাতাগোনিয়া, দক্ষিণের এক রহস্যময়, রুক্ষ, বরফাবৃত এবং তীব্র বাতাসের অঞ্চল। এই পাতাগোনিয়াই আমাদের আজকের ইতিহাসের মূল মঞ্চ। স্প্যানিশরা আসার আগে এই বিস্তীর্ণ ভূখণ্ড কিন্তু ফাঁকা ছিল না। হাজার বছর ধরে এখানে বাস করত বিভিন্ন স্বাধীন চেতা আদিবাসী গোষ্ঠী। উত্তরে ছিল গুয়ারানি বা ডায়াগুইটারা, আর দক্ষিণে বিশেষ করে পাম্পাস এবং পাতাগোনিয়া অঞ্চলে রাজত্ব করত মায়াপুচে এবং তেহুয়েলচে জাতির মানুষ। তারা ছিল প্রকৃতির সন্তান। শিকার করা, পশুপালন করা এবং নিজেদের স্বাধীনতা রক্ষা করাই ছিল তাদের জীবনের মূল মন্ত্র। 16শো শতাব্দীতে স্প্যানিশরা যখন বুয়েন্স আইরেসে তাদের উপনিবেশ স্থাপন করতে যায়, তখন তারা এই আদিবাসীদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। আদিবাসীদের গেরিলা আক্রমণের কাছে স্প্যানিশরা এতটাই কোণঠাসা হয়ে পড়েছিল যে প্রথম দিকে তারা বুয়েন্স আইরেস ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু ইউরোপীয়দের কাছে ছিল আধুনিক আগ্নেয়াস্ত্র এবং ছিল ঘোড়া, যা ল্যাটিন আমেরিকার আদিবাসীদের কাছে ছিল সম্পূর্ণ নতুন এক প্রাণী। ধীরে ধীরে স্প্যানিশরা নিজেদের অবস্থান শক্ত করে, কিন্তু তারা মূলত বুয়েন্স আইরেস এবং তার আশেপাশের উপকূলীয় অঞ্চলে সীমাবদ্ধ ছিল। ভেতরের বিশাল তৃণভূমি বা পাম্পাস এবং পাতাগোনিয়া তখনও ছিল আদিবাসীদের পূর্ণ নিয়ন্ত্রণে। 1816 সালে আর্জেন্টিনা যখন স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তখনও দেশের একটা বিশাল অংশ আদিবাসীদের দখলেই ছিল। আর এখান থেকেই শুরু হয় আধুনিক আর্জেন্টিনার এক নির্মম ও রক্তাক্ত ইতিহাসের। এবার আসা যাক সেই বিতর্কিত এবং শিওরে ওঠার মতো প্রশ্নে, কেন আর্জেন্টিনাকে দক্ষিণ আমেরিকার ইসরায়েল বা মানুষ নিধনের দেশ বলা হয়? বর্তমান বিশ্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের রাষ্ট্রীয় নিপীড়ন এবং জমি দখলের যে রূপ আমরা দেখি, ঠিক একই রকম কিংবা তার চেয়েও ভয়াবহ এক জাতিগত জেনোসাইড চালানো হয়েছিল 19 শতাব্দীর শেষের দিকে আর্জেন্টিনার মাটিতে। ইতিহাসে একে বলা হয় কনকোয়েস্ট অফ দি ডেজার্ট বা মরুভূমি জয়, কিন্তু বাস্তবে এটি কোনো মরুভূমি জয় ছিল না। এটি ছিল আদিবাসীদের জমি দখল এবং তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করার এক রাষ্ট্রীয় ব্লুপ্রিন্ট। 1870-এর দশকে আর্জেন্টিনার শাসক গোষ্ঠী এবং অভিজাত শ্রেণী এক অদ্ভুত সমস্যায় পড়ল। ইউরোপে তখন শিল্প বিপ্লব চলছে, মাংস এবং চামড়ার চাহিদা তুঙ্গে। আর্জেন্টিনার পাম্পাস অঞ্চলের উর্বর জমি যদি গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা যায়, তবে দেশ রাতারাতি ধনী হয়ে যাবে। কিন্তু সমস্যা ছিল একটা, সেই জমিতে বাস করে আদিবাসী মায়াপুচেরা। আর্জেন্টিনার তৎকালীন এলিট শ্রেণী, যারা নিজেদের ইউরোপীয়দের বংশধর ভাবত, তারা আদিবাসীদের মানুষ বলেই গণ্য করত না। তাদের কাছে আদিবাসীরা ছিল বর্বর, অসভ্য এবং উন্নতির পথের কাঁটা। 1878 সালে আর্জেন্টিনার যুদ্ধমন্ত্রী জেনারেল জুলিও আর্জেন্টিনো রোকা এক বিশাল আধুনিক সেনাবাহিনী নিয়ে আদিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। রোকার পরিষ্কার নির্দেশ ছিল, হয় আদিবাসীদের এই জমি থেকে বিতাড়িত করো, না হয় তাদের শেষ করে দাও।
আধুনিক রাইফেল আর কামানের সামনে আদিবাসীদের তীর ধনুক আর বর্ষা টিকতে পারল না। জেনারেল রোকার বাহিনী একের পর এক আদিবাসী গ্রামে আগুন লাগিয়ে দিল। পুরুষদের লাইনে দাঁড়িয়ে গুলি করে হত্যা করা হলো, আর নারী ও শিশুদের বন্দী করে পায়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো প্রায় শত শত মাইল দূরের বুয়েনোস আইরেসে। ইতিহাসের নথিপত্র ঘাটলে দেখা যায় এই অভিযানে 14,000-এরও বেশি আদিবাসীকে হত্যা করা হয়েছিল এবং প্রায় 15,000 মানুষকে দাস হিসেবে বন্দী করা হয়েছিল। বন্দী নারীদের বুয়েনোস আইরেসের ধনী পরিবারগুলোতে গৃহদাসী হিসেবে বিলিয়ে দেওয়া হয়েছিল, আর পুরুষদের পাঠিয়ে দেওয়া হয়েছিল দ্বীপের পাথরে খনিতে কঠিন পরিশ্রমের কাজ করতে। তাদের পরিবারগুলোকে উদ্দেশ্য প্রণীতভাবে ভেঙে দেওয়া হয়েছিল যাতে তারা আর কখনো নতুন প্রজন্মের জন্ম দিতে না পারে। এর ফলাফল কি হলো? আর্জেন্টিনার মানচিত্র থেকে আদিবাসীদের নাম চিরতরে মুছে গেল। জেনারেল রোকা আর্জেন্টিনার মানুষের কাছে হয়ে উঠলেন জাতীয় বীর। এতটাই বীর যে পরবর্তীতে তাকে আর্জেন্টিনার প্রেসিডেন্টও বানানো হয় এবং তার ছবি আর্জেন্টিনার 100 পেসোর নোটে ছাপা হয়। চিন্তা করে দেখুন, যে মানুষটি একটি আস্ত জাতিকে নিধন করলো সে নাকি দেশের জাতীয় নায়ক। ঠিক এই কারণেই আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং ইতিহাসবিদরা আর্জেন্টিনার এই ইতিহাসকে আধুনিক ইসরায়েলের ফিলিস্তিন নীতির সাথে তুলনা করেন, যেখানে রাষ্ট্র নিজের স্বার্থে আদিবাসীদের জমি দখল করে তাদের শরণার্থী বা দাসে পরিণত করে। প্রিয় দর্শক, আদিবাসীদের গল্প তো অনেক শুনলেন, কিন্তু আর্জেন্টিনার ইতিহাসে এর চেয়েও বড় এক রহস্য রয়ে গেছে। ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ যেমন ব্রাজিল, কলম্বিয়া বা উরুগুয়েতে গেলে আপনি প্রচুর কৃষ্ণাঙ্গ বা আফ্রো ল্যাটিনো মানুষ দেখতে পাবেন। ব্রাজিলের ফুটবলে পেলের মতো কিংবদন্তিরা কৃষ্ণাঙ্গ, কিন্তু আর্জেন্টিনার ফুটবল দল বা তাদের সমাজে কোনো কৃষ্ণাঙ্গ মানুষ কেন চোখে পড়ে না? 1800 শতাব্দীর শেষের দিকেও বুয়েনোস আইরেসের জনসংখ্যা প্রায় 30-40% ছিল কৃষ্ণাঙ্গ আফ্রিকান, যাদের দাস হিসেবে সেখানে আনা হয়েছিল। তাহলে শতাব্দীর ব্যবধানে তারা কোথায় হারিয়ে গেল? তারা কি সবাই এক রাতে উধাও হয়ে গিয়েছিল? একদমই না। আর্জেন্টিনার শাসক গোষ্ঠী অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের সমাজ থেকে কালো মানুষদের মুছে দিয়েছিল। এর পেছনে ছিল 3টি প্রধান কারণ। প্রথমত, 1900 শতাব্দীতে আর্জেন্টিনার স্বাধীনতা যুদ্ধ এবং বিশেষ করে প্যারাগুয়ের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে, যার নাম ছিল ওয়ার অব দি ট্রিপল অ্যালায়েন্স, সেখানে কৃষ্ণাঙ্গ পুরুষদের জোরপূর্বক সেনাবাহিনীর প্রথম সারিতে পাঠানো হতো। তাদের সামনে কোনো আধুনিক অস্ত্র থাকতো না, শ্বেতাঙ্গ অফিসাররা তাদের ঢাল হিসেবে ব্যবহার করত। ফলে যুদ্ধে লাখ লাখ কৃষ্ণাঙ্গ পুরুষ মারা যায়। পরবর্তীতে আবার 1871 সালে বুয়েনোস আইরেসে ভয়াবহ হলুদ জ্বরের মহামারী দেখা দেয়। শ্বেতাঙ্গ ধনীরা শহর ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে যায়, কিন্তু কৃষ্ণাঙ্গদের শহরের নোংরা ও ঘিঞ্জি বস্তিগুলোতে অবরুদ্ধ করে রাখা হয় যাতে রোগ বাইরে ছড়াতে না পারে। চিকিৎসার অভাবে সেখানে হাজার হাজার কৃষ্ণাঙ্গ মানুষ মারা যায়। আর সবশেষে আর্জেন্টিনার তৎকালীন সংবিধানে পরিষ্কার বলা হয়েছিল, ইউরোপ থেকে যত বেশি সম্ভব শ্বেতাঙ্গ অভিবাসী নিয়ে আসতে হবে। লাখ লাখ ইতালীয় এবং স্প্যানিশ অভিবাসী দেশে আসার পর সরকার কৃষ্ণাঙ্গ নারীদের শ্বেতাঙ্গ পুরুষদের সাথে বিয়ে করতে বাধ্য বা উৎসাহিত করে, যাতে কয়েক প্রজন্মের মধ্যে আফ্রিকান জিন সম্পূর্ণ ধুয়ে মুছে যায়। আর্জেন্টিনার শাসকরা গর্ব করে বলতেন, আর মাত্র কয়েকটা দশক, তারপর আমাদের দেশে আর কোনো কালো মানুষ থাকবে না। আজকের আর্জেন্টিনা যে এত ইউরোপীয় বা শ্বেতাঙ্গ প্রধান দেশ, তা প্রকৃতির নিয়মে হয়নি, তা হয়েছে এক পরিকল্পিত প্রাতিষ্ঠানিক বর্ণবাদের মাধ্যমে। প্রিয় দর্শক, কি মনে হচ্ছে আর্জেন্টিনার ইতিহাসের অন্ধকার গলিপথ এখানেই শেষ? একদমই না, বরং এখন গল্পটা মাত্র শুরু। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পতন ঘটেছে। অ্যাডলফ হিটলার বাংকারে আত্মহত্যা করেছেন এবং মিত্রবাহিনী খুঁজে খুঁজে নাৎসি যুদ্ধাপরাধীদের বন্দী করছে এবং যাদের বিচার হচ্ছে নুরেমবার্গ ট্রায়াঙ্গলে। লাখ লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে নির্মমভাবে হত্যাকারী এই নাৎসি অফিসাররা তখন ইঁদুরের মতো গর্ত খুঁজছিল মাথা গোজার জন্য। ঠিক এই সময় তাদের জন্য দেবদূতের মতো ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। কিন্তু প্রশ্ন হলো, জার্মানি থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এত দূরে তারা কিভাবে পৌঁছালো? ইতিহাসে এই গোপন পালানোর পথটিকে বলা হয় রেড লাইন্স বা ইঁদুরের পথ। এই নেটওয়ার্কটি এতটাই শক্তিশালী ছিল যে এর পেছনে আর্জেন্টিনার গোয়েন্দা সংস্থা, ভ্যাটিকান সিটির কিছু প্রভাবশালী ক্যাথলিক যাজক এবং খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট জুয়ান পেরনের সরাসরি হাত ছিল। নাৎসিদের ভুয়া পাসপোর্ট তৈরি করে দেওয়া হতো, রেড ক্রসের ভুয়ো পরিচয়পত্র দেওয়া হতো এবং ইতালির বন্দরগুলো থেকে জাহাজে করে সরাসরি পাঠিয়ে দেওয়া হতো বুয়েনোস আইরেসে। কিন্তু কেন আর্জেন্টিনা এটা করেছিল? কারণ প্রেসিডেন্ট জুয়ান পেরন মনে করতেন ইউরোপে যুদ্ধ শেষ হলেও খুব দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ একটা শুরু হবে। আর সেই যুদ্ধে আর্জেন্টিনাকে একটি পরাশক্তি হিসেবে গড়ে তুলতে হিটলারের বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা এবং যুদ্ধ বিশেষজ্ঞদের অনেক প্রয়োজন। এর পাশাপাশি ছিল নাৎসিদের লুট করা কোটি কোটি ডলারের সোনা এবং সম্পদ, যা গোপন চুক্তির মাধ্যমে আর্জেন্টিনার ব্যাংকগুলোতে জমা করা হয়েছিল। আর্জেন্টিনায় এসে খুনিরা কোনো পালিয়ে থাকা অপরাধীর মতো জীবন কাটায়নি, তারা নাম পরিবর্তন করে বড় বড় কোম্পানিতে চাকরি করেছে, আলিশান বাড়িতে থেকেছে। চলুন পরিচয় করিয়ে দিই এমন কয়েকজন কুখ্যাত নাৎসি অফিসারের সাথে যারা আর্জেন্টিনাকে নিজেদের দ্বিতীয় বাড়ি বানিয়েছিল। প্রথমেই আসে অ্যাডলফ আইকম্যান। একে বলা হতো নাৎসিদের লজিস্টিক্স এক্সপার্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাখ লাখ ইহুদিকে ট্রেন বোঝাই করে কনসেন্ট্রেশন ক্যাম্পে বা গ্যাস চেম্বারে পাঠানোর মূল দায়িত্বে ছিল এই লোক।
সে নাম বদলে রিকার্ডো ক্লেমেন্ট হয়ে আর্জেন্টিনায় আসে এবং মার্সিডিজ বেঞ্জ কোম্পানিতে অনায়াসে চাকরি করতে থাকে। পরবর্তীতে ডক্টর জোসেফ মেঙ্গেল, ইতিহাসের অন্যতম নিষ্ঠুর এক চরিত্র, যাকে বলা হতো অ্যাঞ্জেল অফ ডেথ। কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দি শিশুদের উপর, বিশেষ করে যমজ শিশুদের উপর চেতনানাশক ছাড়াই অমানুষিক এবং ভয়াবহ সব মেডিকেল এক্সপেরিমেন্ট করতো এই ডাক্তার। সেও ডক্টর হেলমুট গ্রেগর নামে বুয়েন্স আইরেসে এসে দিব্যি ফার্মাসিউটিক্যালস ব্যবসা শুরু করে দেয়। আরেকজন ছিলেন এরিক প্রিবকে, ইতালিতে ৩৩৫ জন নিরীহ নাগরিককে নির্মমভাবে গুলি করে হত্যার মূল হোতা। সে আর্জেন্টিনার বিখ্যাত পর্যটন শহর বারিলোচেতে গিয়ে এক স্কুলের প্রিন্সিপাল বনে যায় এবং সমাজের এক সম্মানিত ব্যক্তি হিসেবে দশকের পর দশক কাটিয়ে দেয়। ভাবা যায়, যে মানুষগুলোর হাত লাখ লাখ মানুষের রক্তে রাঙানো, তারা আর্জেন্টিনার মাটিতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং দেশটির সরকার তাদের সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু পাপ কখনো বাপকেও ছাড়ে না। সময়টা ১৯৬০ সাল। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ গোপন সূত্রে খবর পায় যে তাদের মোস্ট ওয়ান্টেড অপরাধী অ্যাডলফ আইকম্যান বুয়েন্স আইরেসের একটি সাধারণ এলাকায় ছদ্মনামে বাস করছেন। মোসাদ জানতো, তারা যদি আর্জেন্টিনার সরকারের কাছে আইকম্যানকে প্রত্যর্পণের আইনি অনুরোধ জানায়, তবে আর্জেন্টিনার দুর্নীতিগ্রস্ত প্রশাসন আইকম্যানকে আবার লুকিয়ে ফেলবে। তাই মোসাদ প্রধান ইজার হারেল নিজেই সরাসরি বুয়েন্স আইরেসে অপারেশন পরিচালনার সিদ্ধান্ত নেন। অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন অ্যাটিলা, পরবর্তীতে যা অপারেশন ফিনালে নামে পরিচিত হয়। ১১ মে ১৯৬০ সাল। প্রতিদিনের মতো কাজ শেষে আইকম্যান বুয়েন্স আইরেসের গারিবালদি স্ট্রিটের বাস থেকে নামে। রাস্তাটা ছিল অন্ধকার। ওত পেতে থাকা মোসাদ এজেন্টরা কয়েক সেকেন্ডের মধ্যে আইকম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে একটি গাড়ির ভেতর টেনে হিঁচড়ে তুলে নেওয়া হয়। আইকম্যানকে একটি সেফ হাউসে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে নিজের আসল পরিচয় স্বীকার করতে বাধ্য হয়। কিন্তু তাকে আর্জেন্টিনা থেকে বের করে ইসরায়েলে নিয়ে যাওয়া ছিল আরও কঠিন কাজ, কারণ আর্জেন্টিনার বিমানবন্দরগুলো তখনও কড়া পাহারায়। মোসাদ এজেন্টরা আইকম্যানকে তীব্র চেতনানাশক ওষুধ খাইয়ে আধা অচেতন করে দেয়। তাকে পরানো হয় ইসরায়েলের এল আল এয়ারলাইন্সের পাইলটের ইউনিফর্ম। এয়ারপোর্টের সিকিউরিটিকে বলা হয় এই পাইলট অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছেন। এই চতুর নাটক করে আইকম্যানকে বিমানে তুলে ইসরায়েলে নিয়ে আসা হয়। পরবর্তীতে ইসরায়েলের আদালতে আইকম্যানের প্রকাশ্য বিচার হয় এবং ১৯৬২ সালে তাকে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনাটি জানতে পেরে আর্জেন্টিনার সরকার প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল। আইকম্যানের সুরক্ষার জন্য নয়, বরং মোসাদ তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাদের দেশ থেকে মানুষ অপহরণ করেছে বলে। এই ঘটনাই প্রমাণ করে যে আর্জেন্টিনার শাসক শ্রেণী নাৎসিদের কতটা আপন করে নিয়েছিল। নাৎসিদের এই রাজনৈতিক প্রভাব কিন্তু আর্জেন্টিনার ভবিষ্যৎকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল। জার্মানির সেই ফ্যাসিবাদী চিন্তাধারা আর্জেন্টিনার সেনাবাহিনীর মগজে ঢুকে গিয়েছিল, যার চূড়ান্ত রূপ দেখা যায় ১৯৭০ এবং ৮০ দশকে, যখন আর্জেন্টিনায় শুরু হয় সামরিক এক নায়কতন্ত্র বা মিলিশিয়া জুনটা। ইতিহাসের এক অদ্ভুত নিষ্ঠুর রসিকতা দেখুন। ১৯৭৮ সালে আর্জেন্টিনা যখন প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করে ঘরের মাঠে ট্রফি জিতল, মারিও ক্যাম্পেসদের জাদুতে পুরো দেশ যখন আনন্দে ভাসছিল, ঠিক সেই মুহূর্তে স্টেডিয়াম থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থিত ওয়ান্টেড মেকানিক স্কুলে চলছিল আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় নির্যাতন। তৎকালীন সামরিক স্বৈরশাসক জেনারেল জর্জ রাফায়েল ভিদেলা দেশের হাজার হাজার ছাত্র, সাংবাদিক এবং বামপন্থী রাজনৈতিক কর্মীদের নিখোঁজ করে দিয়েছিলেন। ফুটবল বিশ্বকাপের উল্লাসের আড়ালে প্রায় ৩০,০০০ মানুষকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছিল, নারীদের উপর পাশবিক অত্যাচার করা হয়েছিল এবং অনেককে জীবন্ত অবস্থায় বিমান থেকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়েছিল, যা ইতিহাসে ডেথ ফ্লাইটস নামে পরিচিত। স্বৈরাচারী সরকার ফুটবল বিশ্বকাপকে ব্যবহার করেছিল নিজেদের এই রক্তমাখা হাতকে বিশ্ববাসীর সামনে ধুয়ে ফেলার জন্য। আর্জেন্টিনা এমন এক দেশ যেখানে যুদ্ধ, রাজনীতি, রক্ত আর ফুটবল একসাথে মিশে একাকার হয়ে গেছে। এখন আমরা ফিরে যাব ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের সেই ঐতিহাসিক ম্যাচে, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। যে ম্যাচে দিয়েগো ম্যারাডোনা ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল হ্যান্ড অফ গড এবং শতাব্দীর সেরা গোলটি করেছিলেন। কিন্তু আপনি কি জানেন, ম্যারাডোনার কাছে ওই ম্যাচটি স্রেফ কোনো ফুটবল ম্যাচ ছিল না, ওটা ছিল একটা যুদ্ধ। ৪ বছর ধরে ফকল্যান্ড দ্বীপে ব্রিটেনের কাছে আর্জেন্টিনার যে নির্মম পরাজয় হয়েছিল, যে যুদ্ধে আর্জেন্টিনার শত শত তরুণ সৈন্য প্রাণ হারিয়েছিল, বুয়েন্স আইরেসের রাস্তায় ঝরে পড়া সেই রক্তের প্রতিশোধ ম্যারাডোনা নিয়েছিলেন মেক্সিকোর সবুজ মাঠে। সাল ছিল ১৯৮২। আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এক ছোট্ট দ্বীপপুঞ্জ। আর্জেন্টাইনরা একে ডাকে আইলাস মালভিনাস, আর ব্রিটিশরা একে বলে ফকল্যান্ড আইল্যান্ড। ১৮৩৩ সাল থেকে এই দ্বীপটি ব্রিটেনের দখলে ছিল, কিন্তু আর্জেন্টিনা সবসময় একে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। তখন আর্জেন্টিনার ক্ষমতায় ছিল এক নিষ্ঠুর সামরিক স্বৈরশাসক জেনারেল লিওপাল্ডো গালতিয়েরা। দেশের অর্থনীতি তখন ধ্বংসের মুখে, সাধারণ মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। গালতিয়েরা বুঝলেন ক্ষমতা টিকিয়ে রাখতে হলে মানুষের নজর অন্যদিকে ঘোরাতে হবে। তিনি আর্জেন্টিনার মানুষের আবেগকে কাজে লাগানোর জন্য এক বিপজ্জনক চাল চাললেন। ১৯৮২ সালের ২ এপ্রিল আর্জেন্টিনার সেনাবাহিনী আচমকা ফকল্যান্ড আইল্যান্ড আক্রমণ করে তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুরো আর্জেন্টিনায় তখন উৎসবের আমেজ, অবশেষে বুঝি নিজেদের মাটি ফিরে পাওয়া গেল। কিন্তু তারা ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী
আয়রন লেডি মার্গারেট থ্যাচারের শক্তিকে আন্দাজ করতে পারেনি। থ্যাচার একে ব্রিটেনের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে নিলেন এবং সাথে সাথে ব্রিটিশ যুদ্ধজাহাজ এবং পরমাণু সাবমেরিনের এক বিশাল বহর পাঠালেন আটলান্টিক মহাসাগরে। শুরু হলো মাত্র ৭৪ দিনের এক সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ যুদ্ধ। আর্জেন্টিনার সামরিক বাহিনী আধুনিক ব্রিটিশ ফোর্সের সামনে দাঁড়াতেই পারল না। সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল আর্জেন্টিনার স্বৈরশাসক যুদ্ধে পাঠিয়েছিল ১৮ থেকে ১৯ বছরের তরুণ ও অনভিজ্ঞ সাধারণ ছেলেদের, যাদের ঠিকমতো শীতের পোশাক কিংবা আধুনিক অস্ত্রও দেয়া হয়নি। বরফ শীতল ফকল্যান্ড আইল্যান্ডে ঠান্ডায় জমে এবং ব্রিটিশদের আধুনিক কামানের গোলার আঘাতে একে একে মারা যায় ৬৪৯ জন আর্জেন্টাইন তরুণ সেনা। ১৪ জুন ১৯৮২ আর্জেন্টিনা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই পরাজয় আর্জেন্টিনার মানুষের জাতীয় আত্মসম্মানে এমন এক গভীর ক্ষত তৈরি করেছিল যা তাদের মানসিকভাবে পঙ্গু করে দেয়। দেশের মানুষ বিষাদে ডুবে যায়, রাস্তায় নেমে আসে কান্নার রোল। ঠিক এই চরম হতাশার মাঝে আর্জেন্টিনার মানুষের জীবনে এক মসিহা বা ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হন এক জাদুকর, যার নাম দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। ফকল্যান্ড যুদ্ধের ঠিক ৪ বছর পর ২২ জুন ১৯৮৬ মেক্সিকোর আজটেকা স্টেডিয়াম বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ম্যাচের আগের দিন থেকে বুয়েনোস আইরেস এবং লন্ডনের খবরের কাগজগুলো একে ফুটবল ম্যাচ নয় বরং ফকল্যান্ড যুদ্ধের দ্বিতীয় পর্ব হিসেবে প্রচার করছিল। আর্জেন্টিনার খেলোয়াড়দের ওপর ছিল কোটি কোটি দেশবাসীর আবেগ আর প্রতিশোধের পাহাড় সমচাপ। ম্যারাডোনা পরবর্তীতে তার আত্মজীবনীতে লিখেছিলেন, ম্যাচের আগে আমরা ইন্টারভিউতে বলেছিলাম ফুটবলকে যুদ্ধের সাথে মেলানো উচিত নয়, কিন্তু ওটা মিথ্যা ছিল। আমাদের মাথায় তখন কাজ করছিল ব্রিটিশরা আমাদের দেশের ছেলেদের পাখির মতো গুলি করে মেরেছে, এবার আমাদের পালা। খেলার প্রথমার্ধ শেষ হলো ০-০ গোলে, কিন্তু দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ঘটল ফুটবল ইতিহাসের সেই সবচেয়ে বিতর্কিত ঘটনা। ইংল্যান্ডের ডি বক্সের ভেতর পেনাল্টি স্পটের কাছে বল বাতাসে ভাসছিল। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্পটন ছিলেন ম্যারাডোনার চেয়ে প্রায় ৮ ইঞ্চি লম্বা। শিল্পটন যখন বলটি পাঞ্চ করতে লাফ দিলেন, ঠিক তখনই ৫ ফুট ৫ ইঞ্চির ম্যারাডোনার চতুরতার সাথে তার বাম হাত দিয়ে বলটি ঠেলে ইংল্যান্ডের জালে জড়িয়ে দিলেন। ইংল্যান্ডের খেলোয়াড়রা হ্যান্ডবলের দাবিতে রেফারিকে ঘিরে ধরল, কিন্তু রেফারি গোল বহাল রাখলেন। ম্যাচ শেষে যখন ম্যারাডোনাকে জিজ্ঞেস করা হয়েছিল ওটা কি হাত ছিল, ম্যারাডোনা মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, ওটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাতের মিশ্রণ ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই গোলের ঠিক ৪ মিনিট পর ৫৫ মিনিটে ম্যারাডোনা যা করলেন তা মানব ইতিহাসের কোনো মানুষ আগে কখনো দেখেনি। নিজের অর্ধে বল পেয়ে ম্যারাডোনা একে একে পিটার বেয়ার্ডসলে, পিটার রিড, টেরি বুচার, গ্লেন হার্ডল এবং টেরি ফেনউইককে ড্রিবলিংয়ের জাদুতে পরাস্ত করলেন। শেষ মুহূর্তে গোলরক্ষক পিটার শিল্পটনকেও মাটিতে ফেলে দিয়ে বল জড়িয়ে দিলেন জালে। ধারাভাষ্যকর ভিক্টর হুগো মোরালেস তখন লাইভ কমেন্ট্রিতে কাঁদছিলেন আর বলছিলেন, তুমি কোন গ্রহ থেকে এসেছো ম্যারাডোনা? একে বলা হয় শতাব্দীর সেরা গোল। আর্জেন্টিনা ম্যাচটি ২-১ গোলে জিতেছিল। প্রথম গোলটি ছিল এক চোরের মতো চতুরতা, যা দিয়ে ম্যারাডোনা ব্রিটিশদের বুঝিয়েছিলেন, তোমরা যেমন ছলছাতুরি করে আমাদের ফকল্যান্ড কেড়ে নিয়েছো, আমরাও তেমনটা করতে পারি। আর দ্বিতীয় গোলটি ছিল নিখাত মেধা আর অভিজাত্যের, যা প্রমাণ করেছিল আর্জেন্টাইনরা কারো চেয়ে কম নয়। ওই ম্যাচের পর আর্জেন্টিনার মানুষ ফকল্যান্ডের পরাজয়ের দুঃখ ভুলে রাস্তায় নেমে নাচছিল। ফুটবল কিভাবে একটা আস্ত জাতির কান্নার জলকে আনন্দে রূপান্তর করতে পারে, আর্জেন্টিনা তার সবচেয়ে বড় প্রমাণ। এই ঘটনার পর ম্যারাডোনা আর্জেন্টিনার মানুষের কাছে শুধু একজন ফুটবলার থাকলেন না, তিনি হয়ে উঠলেন ঈশ্বর। আর্জেন্টিনায় ম্যারাডোনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আস্ত একটি চার্চ বা ধর্ম, যার নাম ইগলেসিয়া ম্যারাডোনিয়ানা, যেখানে ম্যারাডোনার জন্মদিনকে বড়দিনের মতো পালন করা হয় এবং ভক্তরা ম্যারাডোনার ছবির সামনে প্রার্থনা করে। ল্যাটিন আমেরিকার এই দেশে ফুটবল স্রেফ বিনোদন নয়, এটা একটা বাঁচা মরার লড়াই। আর্জেন্টিনার নোংরা বস্তি বা ভিলাগুলোতে জন্ম নেওয়া হাজার হাজার শিশুর কাছে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার একমাত্র টিকিট হলো একটি ফুটবল। ম্যারাডোনা নিজেই উঠে এসেছিলেন বুয়েনোস আইরেসের এক চরম দরিদ্র বস্তি ভিয়া ফিওরিতো থেকে। ঠিক একইভাবে হরমোনজনিত সমস্যায় ভোগা রোজারিও শহরের এক ছোট ছেলে, যাকে বার্সেলোনা চিকিৎসার খরচ দিয়ে নিয়ে গিয়েছিল, সেই লিওনেল মেসি যখন ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন করলেন, তখন পুরো দেশ যেন এক স্বর্গীয় শান্তিতে থিতু হলো। আর্জেন্টিনার মানুষ তাদের দেশের দুর্নীতি, মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক দেউলিয়া দশার সমস্ত ক্ষোভ আর হতাশা ভুলে যায় এই ৯০ মিনিটের খেলায়। নীল সাদা জার্সিটাই তাদের একমাত্র পরিচয়, যেখানে শ্বেতাঙ্গ, আদিবাসী বা কৃষ্ণাঙ্গ ভেদাভেদ মুছে সবাই এক হয়ে যায়। আজকের এই মেগা পর্বে আমরা আর্জেন্টিনার এক দীর্ঘ সফর শেষ করলাম। আমরা দেখলাম কিভাবে আদিবাসীদের রক্ত আর কৃষ্ণাঙ্গদের মুছে ফেলার কালো অধ্যায় দিয়ে এই দেশের আধুনিক ইতিহাসের শুরু হয়েছিল। আমরা জানলাম কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কুখ্যাত নাৎসি খনিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল এই মাটি, এবং সবশেষে আমরা দেখলাম ফকল্যান্ড যুদ্ধের ক্ষত আর কিভাবে সেই ক্ষতকে সারিয়ে তুলেছিল ফুটবল ঈশ্বর ম্যারাডোনার জাদু। আর্জেন্টিনা এক অদ্ভুত বৈপরীত্যের দেশ, একদিকে চরম অন্ধকার ইতিহাস ও রক্তপাত, অন্যদিকে ফুটবল আর সংস্কৃতির এক অপরূপ আলো। এই দুইয়ের মিশ্রণই আর্জেন্টিনাকে পৃথিবীর বুকে এক অনন্য ও রহস্যময় রাষ্ট্র হিসেবে টিকিয়ে রেখেছে। আর্জেন্টিনা নিয়ে আমাদের এই বিশেষ পর্বটি আজ এখানেই শেষ হচ্ছে।
পুরো জার্নিটি আপনার কেমন লেগেছে? আর্জেন্টিনার কোন ইতিহাসটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর গবেষণামূলক ও রোমাঞ্চকর ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিখুঁত থাকবেন। ধন্যবাদ।